বিয়ের প্রথম রাতে সে আমার কাছে একা আসেনি, সাথে আরও একজনকে নিয়ে এসেছিল। প্রথমে ভেবেছিলাম বন্ধু হবে হয়তো, তাই পরিচয় করাতে নিয়ে এসছে, কিন্তু সে আমায় ভুল প্রমাণ করে নিজে থেকেই বলে ওঠে। নিজের স্বামীর মুখে এমন কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। কানকে একদমই বিশ্বাস করতে পারিনি। বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক শুরু করেছিল। মুহূর্তের জন্য ফ্রিজ হয়ে গিয়েছিলাম। মনে অনেক আশা নিয়ে তার বাড়িতে পা রেখেছিলাম, যদি এই জীবনে একটু সুখের দেখা পাই। আমার বয়স যখন 12 বছর, তখন মায়ের পরকীয়া জের ধরে বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায়। বাবা অনেক চেয়েছিল আমায় তার কাছে নিয়ে যেতে, কিন্তু মা আমায় কিছুতেই বাবার কাছে যেতে দেয়নি। আমিও মাকে ছেড়ে যেতে চাইনি, মায়ের সাথেই রয়ে গিয়েছিলাম। বাবার সাথে ডিভোর্সের 2 সপ্তাহ পর মা আবার নতুন করে সংসার সাজায়। আমার মায়ের সেই স্বামীকে আমি একটুও পছন্দ করতাম না। ওনাকে বাবা বলে না ডাকায় মা একদিন আমায় খুব মেরেছিল। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। একদিন জানতে পারি এই সেই লোক যার জন্য আমাদের সাজানো গোছানো সংসারটা তছনছ হয়ে গিয়েছিল। বাবা মাকে কোনোদিন মিথ্যা অপবাদ দেয়নি। সত্যিই মা পরকীয়ায় জড়িয়েছিল। মায়ের প্রতি মনের মধ্যে প্রচুর ঘৃণা জমতে থাকে। মা সেই লোকটার জন্য এতটাই পাগল ছিল যে লোকটা মাকে যা বলতো মা তাই করত। শত কষ্ট বুকে চেপে বাবার জন্য অনেক অপেক্ষা করতাম। এই বুঝি বাবা আমাকে এই জাহান্নাম থেকে বের করে নিয়ে যাবে, কিন্তু বাবা আর কখনোই ফিরে আসেনি। এখনো জানি না আমার বাবা কোথায় আছে, কেমন আছে। এই লোকটার কথায় মা আমার পড়াশুনো বন্ধ করে দেয়। নিজের মা আমার সাথে সৎ মায়ের মতো ব্যবহার শুরু করে। ঘরের যাবতীয় সব কাজ আমায় দিয়ে করাতো। পান থেকে চুন খসলে খুব মারতো, খুব অত্যাচার হতো আমার উপর। একদিন মাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করেছিলাম। মা, কেন আমার সাথে এমন করছো? আমি তো তোমারই মেয়ে, কেন আমায় এত কষ্ট দিচ্ছ? আমি যে আর পারছি না। মা আমায় একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে আমি নাকি তার নিজের মেয়ে নই। বাবার শারীরিক সমস্যার কারণে মা গর্ভধারণ করতে পারেনি, তাই তারা আমায় দত্তক নেয়। সত্যি বলতে আমার পুরো দুনিয়াটা এমনিতেই ওলটপালট ছিল। মায়ের এমন কথায় আমার একটুও কষ্ট হয়নি, শুধু একটু অবাক হয়েছিলাম। নিজের মায়ের থেকে নিজের মেয়ের সাথে কি কেউ এমন করতে পারে? বাবা আমায় খুব ভালোবাসতো, তাই বাবার কাছে আমায় দেয়নি। বাবা বাবার সুখ নাকি মায়ের পছন্দ না, তাই বাবার থেকে আমায় কেড়ে নেয়। খুব একা হয়ে গিয়েছিলাম। আমার বয়স তখন 16। শারীরিক দিক থেকে তখন আমাকে অনেকটা বড় লাগতো। এমনই এক রাতে রান্নাঘরে ঘুমোচ্ছিলাম। মাঝরাতে কারোর হাতের ছোঁয়ায় ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখি ওই লোকটা হাতে আমার ওড়না, আর লোকটা আমার দিকে কুকুরের মতো করে তাকিয়ে লালা ফেলছে। ভয়ে রান্নাঘরের এক কোণায় চলে যাই। সেও ধীরে ধীরে আমার কাছে এসে বসে। তার মতলব বুঝতে পেরে জোরে চিৎকার দিয়ে উঠি। কোথায় থেকে যেন মা দৌড়ে আসে। আমাদের এমন অবস্থায় দেখে মা ভীষণ রেগে যায়। মাকে দেখে লোকটা আমার ওড়না আমার মুখের ওপর ছুঁড়ে মেরে চলে যায়। সেই রাতে মা আমায় খুব মারে। মা ওই লোকটাকে ভীষণ ভালোবাসতো, তাই হয়তো তার রাগ আমার ওপর দিয়ে ওঠায়। মায়ের মার খেয়ে 2 দিন ভীষণ জ্বর ছিল। হাঁটতে পারছিলাম না, তবুও ঘরে প্রতিটা কাজ আমায় করতে হয়েছে। মায়ের এই স্বামীর ভয়ে মা আমাকে বাড়ি থেকে তাড়ানোর উপায় খুঁজতে থাকে। আমার বিয়ে ঠিক করা হয়। যার সাথে আমার বিয়ে ঠিক করা হয় তাকে আমি বিয়ের আগ পর্যন্ত দেখিনি, চিনিও না। শুনেছিলাম আমার বর মায়ের ওই স্বামীর সাথে কিসের যেন ব্যবসা করে। সেই সূত্রে মা তাকে ওই জাহান্নাম থেকে বের হয়ে নিজের স্বামীর বাড়ি এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি। এবার যদি জীবনে একটু সুখে দেখা পাই। স্বামীর বাড়ি এসে জানতে পারি ওনার পরিবারে কেউ নেই, উনি একাই এই বাড়িতে থাকেন। মনে মনে খুব লোভ হচ্ছিল। ওনার শূন্য মনে শুধু আমারই জায়গা হবে। ওনার সব ভালোবাসা জুড়ে শুধু আমিই থাকবো। খুব আশা ভরসা নিয়ে বাসর ঘরে বউ সেজে ওনার জন্য অপেক্ষা করছিলাম। এই বুঝি উনি এসে আমার ঘোমটা তুলবে, আর আমি লজ্জায় লাল হয়ে যাব। তখন উনি আমার লজ্জা ভাঙাবেন। আমার সব স্বপ্ন মাটি করে দিয়ে উনি বাসর ঘরে অন্য লোক নিয়ে এসে তার সাথেই আমার রাত কাটাতে বলে। খুবই ভয় পেয়ে যাই। এক জাহান্নাম থেকে বের হয়ে বুঝি আর এক জাহান্নামে প্রবেশ করলাম। উনি আমাকে কিছু কাপড় হাতে ধরিয়ে দিয়ে তৈরি হতে বলে রুমের বাইরে চলে যায়। ধরেই নিয়েছিলাম আমার জীবনটা শেষ। স্বামী হয়ে কি করে নিজের বিয়ে করা বউকে অন্যের হাতে তুলে দিতে পারে?
কি করে আমার সব স্বপ্ন এভাবে চুরমার করে দিতে পারে? সেও বুঝি মায়ের সেই স্বামীর মতো। চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। চিৎকার করে বাবাকে ডাকতে ইচ্ছে করছিল। বাবার সাথে থাকলে হয়তো আজ আমার এমন অবস্থা হতো না। কিছুক্ষণ আগেও যেই ঘরটাকে আমার দিন বদলে যাওয়ার কারণ ভেবেছিলাম, এখন মনে হচ্ছে সত্যি সেই ঘরটা আমার দিন বদলে যাওয়ার কারণ হবে, তবে নতুন করে নয়। পুরনো কষ্টে ঘি ঢালার মতো করে বুকটা চিরে কান্না করতে থাকি। হঠাৎই আমার স্বামীর সাথে আসা লোকটা আবার ঘরে প্রবেশ করে। রুমে ঢুকে লোকটা আমায় ধমক দেয়। কেন জানি কেন আমি এখনো বিয়ের কাপড় চেঞ্জ করিনি। ঝাঁপিয়ে পড়ে ওনার পা দুটো ধরে কান্না করতে থাকি, কিন্তু লোকটা আমার চুলের মুঠি ধরে আমায় দাঁড় করায়। নিচ থেকে ওপর পর্যন্ত একবার চোখ বুলিয়ে নেয়। এত সুন্দর কেন রে তুই? শুনলাম তুই নাকি এখনো ভার্জিন, একদম কচি মা। আহ, কত মজা হবে আজ রাতে, তোর জীবন রঙিন করে দেব আমি। কাপড় খোল। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না আমার, শুধু ওনার দিকে হাত জোর করে কেঁদেই যাচ্ছিলাম। কিন্তু ওই লোকটার একটু মন গলেনি। আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আঁচল টেনে কাপড় খোলার চেষ্টা করে। মনে মনে ভেবেই নিয়েছি এই জীবনটা আর রাখবো না। লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে টেবিল থেকে ফল কাটার ছুরিটা হাতে নিই। নিজের গলায় ছুরি ধরে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিতে থাকি। লোকটা বেশ ভয় পেয়ে যায়। লোকটা নরম গলায় কথা বলতে বলতে ধীরে ধীরে আমার কাছে এসে দাঁড়ায়। তার উদ্দেশ্য ছিল এক ঝটকায় আমার হাত থেকে ছুরিটা নিয়ে নেবে। আমার কিছুটা সামনে এসে লোকটা এক লাফ দিয়ে ছুরিটা ধরার চেষ্টা করে। ছুরিটা ওনার দিকে তাক করে ধরি। লাফ দেওয়ার ফলে লোকটা এসে সোজা ছুরির ওপর পড়ে। মুখে হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে সে। ভালো করে খেয়াল করে দেখি ছুরিটা ওনার বাম চোখে ঢুকে গেছে। চোখ দিয়ে অঝরে রক্ত বের হতে থাকে। মুহূর্তেই লোকটা জ্ঞান হারায়। ভীষণ ভয় পেয়ে যাই। দরজার বাহির থেকে আমার স্বামী নামক লোকটা জোরে জোরে বলতে থাকে, এই মানুষ নামক নরপশুর হাত থেকে বাঁচার জন্য জানালার থাই গ্লাস খুলে রুম থেকে বেরিয়ে পড়ি। জানালায় কোনো গ্রিল না থাকায় বের হতে আমার কোনো সমস্যা হয়নি। রুম থেকে বের হয়ে দৌড়তে থাকি। অন্ধকারে চোখ বন্ধ করেই দাঁড়িয়ে থাকি। জানি না কতক্ষণ দৌড়াই। একটা সময় জ্ঞান হারিয়ে পড়ে যাই। যখন জ্ঞান ফেরে তখন নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে একটা বয়স্ক মহিলা বসে। কি হয়েছে মা তোমার? কোথা থেকে এসেছো? আমি এখানে কি করে এলাম? সকালে নামাজ অজু করতে বের হয়ে দেখি তুমি আমার কলপারে পড়ে আছো, তাই তোমায় তুলে নিয়ে এলাম। কে তুমি মা? ওই ভদ্র মহিলাকে সবকিছু খুলে বলি। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকান। ওই পশুটার ভাগ্যে বুঝি তুমিই পড়লে। জানো কে সে? কে? এই এলাকার নামকরা পতিতা ব্যবসায়ী। আর তুমি কি না তাকে বিয়ে করলে? বিয়ের আগে আমি কিছুই জানতাম না। এখন সে যদি জানতে পারে যে তুমি এখন এই এলাকায় আছো, তোমায় সে খুঁজে বের করবে। এখন আমি কি করব দাদু? আর সারাদিন তুমি এখানে লুকিয়ে থাকো, রাতের আধারে এই এলাকা ছেড়ে পালিয়ে যাবে। কোথায় যাব আমি? আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। বাঁচতে চাইলে তোমাকে যেতেই হবে। তুমি অন্য কোনো শহরে চলে যাও। দাদু, পৃথিবীটা বড্ড নিষ্ঠুর। তার চেয়েও নিষ্ঠুর এই পৃথিবীর মানুষগুলো। ওরা আমায় বাঁচতে দেবে না। দেখো মেয়ে, তুমি এখনো ছোট, জীবনের মানেটা তুমি এখনো জানো না। তোমাকে বাঁচতে হবে। রাতের আধারেই বেরিয়ে পড়ি এক অচেনা গন্তব্যের উদ্দেশ্যে। এই ভদ্রমহিলা আমায় একটা বোরকা দেয় এবং সাথে কিছু টাকা দেয়, যেন ক্ষুধা লাগলে কিছু খেতে পারি। অন্ধকারে হাঁটতে হাঁটতে স্টেশন পর্যন্ত চলে আসি। কিন্তু তখনও আমি জানতাম না আমি কোথায় যাব। দূরপাল্লার কোনো একটা বাসে উঠে যাব, যা হওয়ার হবে। টিকিট নেয়ার জন্য কাউন্টারে গিয়ে দেখি আমার স্বামী নামক সেই মানুষটার ভেতরে একটা লোকের সাথে কথা বলছে। ওনাকে দেখেই কাউন্টার থেকে বের হয়ে বড় রাস্তা ধরে দৌড় দিই। উনিও আমার পেছন পেছন দৌড়তে থাকে। তখনই মনে পড়ে আমার মুখটা বোরখা দিয়ে ঢাকা ছিল। উনি আমাকে চিনতে পারতেন না। ইস, কেন আমি বোকার মতো দৌড় দিলাম। মনে ভয় নিয়ে এলোপাথারি দৌড়তে থাকি। নিজের জীবনের প্রতি মায়ে উঠে গেছিল। কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো, কার ভরসায় বাঁচবো? আমার বেঁচে থাকার কোনো কারণই খুঁজে পেলাম না। রাস্তার পাশ ছেড়ে রাস্তার মাঝ দিয়ে দৌড় শুরু করি। তার হাতে ধরা পড়লে হয়তো বেঁচে থেকেও আমার মরে যেতে হবে। এর চেয়ে ভালো সহজ মৃত্যুটাই হোক। একটা গাড়ি এসে সজোরে আমায় আঘাত করে। ছিটকে গিয়ে রাস্তার সাইডে পড়ি। জ্ঞান হারানোর আগে দেখতে পাই আমার স্বামী নামক লোকটাও আমার পাশে পড়ে আছে। আমার পিছু নিতে গিয়ে সেও আমার সাথে অ্যাক্সিডেন্ট করে।
পুরো রাস্তা রক্তে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এরপর আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পর আপনাকে দেখতে পাই। সামনে থেকে শানু বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেয়েটার দিকে তাকিয়ে আছে। এমন পোড়া কপাল নিয়েও বুঝি মানুষ জন্মায়। আন্টি, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আমি কি করে এখানে এলাম? আমার ছেলে তোমায় নিয়ে এখানে ভর্তি করিয়ে দেয়। সেদিন সে কাজ শেষে বাসায় ফিরে আসার সময় তোমায় রাস্তায় পড়ে থাকতে দেখে। বাসায় এসে এই ব্যাপারে আমায় বলেছিল। 2 মাস তুমি আইসিইউতে ছিলে, কেউ তোমার খোঁজ নিতে আসেনি। আজ তোমার জ্ঞান ফিরলে হাসপাতাল কাউন্টার থেকে তারা আমার ছেলেকে ফোন দেয়। ও আসতে পারেনি, তাই আমি তোমাকে দেখতে এলাম। আর ওই লোকটা কে? আমার সাথে যে অ্যাক্সিডেন্ট করেছিল? সে ওখানেই মারা গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার বিচার করেছেন। তোমার নাম কি মা? মিষ্টি। বাহ, নামটাও তোমার মতো মিষ্টি। চলো আমার সাথে। কোথায়? আমার বাসায়। বাসায় কেন? বাসায় আমার মেয়েকে একা রেখে এসেছি। দেরি হলে চিল্লাচিল্লি করবে। আর তোমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, আমার সাথে চলো। আপনাদের সাথে? ভয় পেও না, সব পরিবার খারাপ হয় না। সেটা নয়। এত কথা না বলে ওঠো। হাসপাতালের সব ঝামেলা শেষ করে মিষ্টিকে সাথে নিয়েই শানু বেগম বাসায় ফেরেন। মিষ্টি অনেকটা অবাক হয়। কোথায় যাবে সে, কি করবে, কোথায় থাকবে? মনের মধ্যে অনেক কিছু ঘোরপাক খাচ্ছে। এই ভদ্র মহিলা তার সাথে করে নিজের ঘরে নিয়ে এলো, কিন্তু এর পরের গন্তব্য কোথায়? এই মেয়ে, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। জি আন্টি। ভেতর থেকে মিষ্টির বয়সী একটা মেয়ে বেরিয়ে আসে। ও মা, কে গো মা উনি? তোর ভাইয়া বলেছিল যে সেই মেয়ে। ও আচ্ছা, ওনাকে আনতে গিয়েছিলে? হুম। হাই, এসো এসো, ভেতরে এসো। তোমায় বলেছিলাম না আমার একটা মেয়ে আছে? এই হলো আমার মেয়ে রিয়া। নতুন মানুষের সামনে পড়ে মিষ্টির কথাই বন্ধ হয়ে যায়। বেশ অবাক হয়ে মানুষগুলোকেই যাচাই করছে সে। মানুষগুলোর কথাবার্তা কত সুন্দর, কতটা নম্র। রিয়া মিষ্টির হাত ধরে মিষ্টিকে নিজের রুমে নিয়ে যায়। কিছুটা লজ্জা লাগলেও নিজেকে রিয়ার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যায় সে। তোমার নাম কি গো? মিষ্টি। কত সুন্দর নাম তোমার। আর আমার নাম হলো রিয়া। তোমার নামটাও খুব সুন্দর। তাই? হুম। এসো, ফ্রেশ হয়ে নাও। ভাইয়া খাবার আনতে গেছে, একটু পরে চলে আসবে। আমরা একসাথেই খাবো। আমার তো কাপড় নেই। ওমা, কি বলো? এই আলমারিতে যা আছে সব আমারই। তোমার যেটা পছন্দ হয় এখান থেকে নিয়ে পরে নাও। কি হলো, লজ্জা পেও না। যাও, গোসল করে নাও। মিষ্টি একটা গামছা হাতে নিয়ে বাথরুমে চলে যায়। গোসল শেষে রিয়ার দেয়া তোয়ালেটা পরে রিয়ার বিছানায় বসে আছে সে। রিয়ার ব্যবহার করা আলমারিতে হাত দিতে কেমন যেন লাগছে। মেয়েটা নিজের হাতে একটা কাপড় বের করে দিলে হয়তো পরা যেত। কোথায় যে গেল মেয়েটা, ডাকাও যাচ্ছে না। হঠাৎই একটা ছেলে দরজা খুলে রিয়ার রুমে প্রবেশ করে। আচমকা চোখের সামনে একটা পুরুষ মানুষ দেখতে পেয়ে মিষ্টি ঘাবড়ে যায়। পরনে একটা তোয়ালে ছাড়া আর কিছুই নেই। বেসামাল হয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে মিষ্টি। ছেলেটাও মিষ্টিকে এমন অবস্থায় দেখে আবার বেরিয়ে পড়ে। একটু পর রিয়ার রুমে প্রবেশ করে দেখে মিষ্টি খাটের এক কোনায় গুটি মেরে বসে আছে। কি গো, তুমি দেখি তোয়ালে পরে বসে আছো, কাপড় পরবে না? আসলে আপনার আলমারিতে হাত দিতে আমার কেমন যেন লাগছে, আপনার জন্যই বসেছিলাম। হাই খোদা, কি মেয়ে রে বাবা! বলে গেলাম যেটা মন চায় নিয়ে পড়ে নাও, অথচ এখনও সে লজ্জা পাচ্ছে। এদিকে এসো। রিয়ার ডাকে মিষ্টি আলমারির সামনে যায়। নিজে পছন্দ করে একটা কাপড় নিয়ে মিষ্টি পরতে শুরু করে। উনি কে ছিল? কে? একটু আগে এসেছিল। ও, আমার ভাইয়া। ওর নাম মামুন। আমি ওকে পাঠিয়েছিলাম তোমাকে খাবার খেতে রাখতে। আমি তো ভাবলাম তুমি তৈরি হয়ে বসে আছো। কে জানতো এতক্ষণ তোয়ালে পরে বসে থাকবে। বেচারা লজ্জা পেয়ে চলে গেছে। আমারই দোষ। ধুর, চলো তো। আজ আমরা কিছুই রান্না করিনি, বাইরে থেকে খাবার নিয়ে আসছে ভাইয়া। এসো, খাবে। আপনারা রান্না করেন না? করি তো, শুধু শুক্রবারে করি না। শুক্রবারে ভাইয়ার ছুটি, তাই আমরা এই দিনে বাইরে গিয়ে খেয়ে আসি। আজ তো তুমি আছো, তাই আজ সব ঘরেই নিয়ে এলাম। আমার জন্য আজ আপনারা বাইরে যেতে পারলেন না? এ মা, এমন নয়। তুমি তো অনেক ক্লান্ত, তাই ভাইয়াই বললো আজ ঘরে খেতে। পরের সপ্তাহে তোমায় নিয়ে যাবো বাইরে। ততদিন কি আমি থাকবো? কেন থাকবে না? মা বললো তোমাকে আমাদের সাথে রেখে দেবে। কি বলছেন? চলো তো, মা আর ভাইয়া তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা চলেন। খাবার টেবিলের সামনে গিয়ে মিষ্টি দাঁড়িয়ে আছে। আরে, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আমার টেবিলে খাওয়ার অভ্যাস নেই, মাটিতে বসেই খেতাম।
মা চলো আজ আমরা ফ্লোরে বসে খাই। তোর মাথা খারাপ হয়েছে? সমস্যা কি? এতদিন তো টেবিলেই খেয়েছিস, আজ না হয় ফ্লোরে বসেই খেয়ে দেখ না। তুই খা, আমি খাবো না। মা ওকে বলো না। হ্যাঁ রে মামুন, আয় আজ আমরা নিচে বসেই খাই। মা তুমিও? ধুর, ভাল লাগে না। রিয়া দেরি না করে নিচে জায়গা করে সব খাবার নিচে নামিয়ে নেয়। একটু দূরে দাঁড়িয়ে মিষ্টি অবাক চোখে তাদের দিকে তাকিয়ে আছে। কোনো কথা বলবে তারও সাহস করে উঠতে পারছে না। তার জন্য আজ সবাই নিচে বসে খাবার খাচ্ছে। মিষ্টি রিয়ার পাশে বসেই খাবার খাচ্ছে। জীবনে প্রথম কত সব নতুন নতুন খাবার সে চোখের সামনে দেখছে। অদ্ভুত বিষয় হলো খাবারগুলোর নামও সে কখনো শোনেনি। মায়ের কাছে যখন ছিল কাঁচা মরিচ বা পেঁয়াজ বা মাঝে মাঝে কপালে একটু তরকারি জুটলে সেগুলো দিয়েই খেত। যখন বাবা মায়ের সাথে একসঙ্গে ছিল তখনও এমন খাবার খাওয়ার সৌভাগ্য হয়নি। এই মেয়ে খাচ্ছ না কেন? কেমন কেমন যেন এগুলো। ও মা আগে খাওনি? না হায় আল্লাহ, কষ্ট করে খেয়ে নাও, এখন তো আর কিছুই নেই। না না, সমস্যা নেই, আমি খেয়ে নিব। মা উনি কোথায় যাবে কিছু জানে? মামুনের এমন কথা শুনে মিষ্টির বুকের মধ্যে একটা মোচড় দিয়ে ওঠে। সত্যিই তো, সে এখন কোথায় যাবে? এই পৃথিবীতে তো তার আর আপন বলতে কেউ নেই যে তার কাছে গিয়ে আশ্রয় নেবে। কথাটা ভাবতেই চোখ দুটি ছলছল করে ওঠে মিষ্টির। কোথায় যাবে সে? তার তো কোথাও যাওয়ার জায়গা নেই। আর এই মুহূর্তে মেয়েটা বাইরে বের হলেও ওর বিপদ হবে। কি করবে সে? এখনও তো সে ছোট। তাহলে কি করবে মা? সেটাই তো ভাবছি। এই মেয়ে আমাদের সাথে থাকবে? শানু বেগমের কথা শুনে মিষ্টির নিজের জবাব হারিয়ে ফেলে। কি উত্তর দেবে? আন্টি, আপনারা আমার যে উপকার করেছেন তার জন্য আমি আপনাদের কাছে ঋণী। আমি আর আপনাদের বোঝা বাড়াতে চাই না। কোথাও গিয়ে একটা কাজ আর আশ্রয় খুঁজে নিব। তুমি তো বাইরের দুনিয়াটা দেখলেই কতটা কঠিন এই দুনিয়া। তুমি পারবে না বাইরে গিয়ে থাকতে। কি আর করব বলুন? কোথাও গিয়ে কাজ করে নিজের পেট চালিয়ে নিব। তোমার কাজ লাগবে? হুম। আমি তোমাকে কাজ দেব, করবে? সত্যি? হুম। করব আমি। ঠিক আছে। কি কাজ আন্টি? সেটা পরে বলবো। এখন খেয়ে রিয়ার রুমে গিয়ে বিশ্রাম নাও। খাবার শেষে মিষ্টি গিয়ে রিয়ার বিছানায় শুয়ে পড়ে। একটু পর রিয়া নিজের রুমে আসে। রিয়াকে দেখে মিষ্টি উঠে বসে। আরে উঠছো কেন? বিশ্রাম করো। না, এমনি উঠলাম। আপনার খাওয়া শেষ? হুম, শেষ। আর হ্যাঁ, তুমি আমায় আপনি আপনি বলো কেন? আমি কি তোমার বড়? আমায় রিয়া বলেই ডাকবে। আপনি মনে হয় আমার বড়। তোমার বয়স কত? 17 বছর। আমি তো 16। তুমিই আমার বড়। আমায় নাম ধরেই ডাকবে। আচ্ছা। আমার বন্ধু হবে? কি লাভ? আমি তো চলে যাব। কোথায় যাবে? আন্টি বললো না আমায় কাজ দেবে। আম্মু কোথায় কাজ পাবে? সে এমনি এমনি বলল। কি বলছে এসব? অত ভেবো না তো, আমার সাথেই থাকো। মিষ্টি নিচের দিকে মাথা নামিয়ে কি যেন ভাবতে থাকে। আচ্ছা, তুমি এত কম কথা বলো কেন? আমার লাইফে কথা বলার মতো কোনো মানুষ ছিল না, তাই কথা বলার অভ্যাস নেই। আমি একটু বেশি কথা বলি। আমার সাথে থাকলে ঠিক হয়ে যাবে। রিয়ার কথায় মিষ্টি মুচকি মুচকি হাসতে শুরু করে। ও মা, তুমি হাসতেও জানো? হাসলে কত সুন্দর লাগে তোমায়। তাই? হ্যাঁ। আচ্ছা, তোমাদের পরিবারে আর কেউ নেই? তোমার বাবা কোথায়? না, আমার বাবা মা পরিবারের মতো বিয়ে করেছিলেন, তাই পরিবারের কেউই তাদের মেনে নেয়নি। বাবা মা আলাদাই থাকতেন। এই তো 5 বছর আগে বাবা মারা গেছেন। এরপর ভাই আমাদের সংসারের হাল ধরে। আমি, ভাই আর মা মিলেই আমাদের সুখের সংসার। ও আচ্ছা, তোমার ভাই আমার জীবন বাঁচিয়েছে, তাকে একটা ধন্যবাদও দেওয়া হয়নি। ধন্যবাদ দিতে গেলে বকা শুনবে। কেন? তোমায় ওভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে সে তোমায় সাহায্য করেছে, ওটা তার দায়িত্ব ছিল। তাই? আমি জানি না, মাকে বলতে শুনলাম, মুখস্থ করে তোমায় শুনিয়ে দিলাম। বললে যে আমায় বকবে। এমনি বললাম, ভাইয়ার সাথে কথা বলবে। না না না, ও মা, লজ্জা পাচ্ছ কেন? লজ্জা না, উনি কি নাকি মনে করেন, বাদ দাও। ঠিক তখনই মামুন রিয়ার রুমে প্রবেশ করে। মামুনকে সামনে দেখে মিষ্টি একটু নড়ে চড়ে বসে। পুরুষ মানুষ দেখলে শরীরটা কেমন যেন ঘিনঘিন করে। আবার এটাও প্রমাণ হলো সব পুরুষ এক না। বিড়বিড় করতে করতে মিষ্টি মামুনকে একটা সালাম দেয়। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। মায়ের সামনে তো কিছুই জিজ্ঞেস করতে পারলাম না। এখন আপনার শরীর কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, ভালো। হাঁটাচলা করতে সমস্যা হয়? জি না, আমি এখন পুরোপুরি সুস্থ। যাক, ভালো কথা। বিশ্রাম করুন। আর কিছু লাগলে রিয়া অথবা মাকে বলিয়েন। আচ্ছা। ওনার খেয়াল রাখিস।
বলেই মামুন আবার হাঁটা দেয়। শুনুন। মিষ্টির ডাকে মামুন পেছন ফিরে তাকায়। বলুন। ধন্যবাদ। একটা মুচকি হাসি দিয়ে মামুন বেরিয়ে যায়। আমার ভাই একটু রাগী স্বভাবের মানুষ, কিন্তু ওর মনটা খুব ভালো। শুধু তোমার ভাই না, তোমাদের সবার মনই খুব ভালো। আমায় চেনো না জানো না, তবু আশ্রয় দিয়েছো আমায়। তুমি আমায় নিজের কাছে রেখেছো। আমার একটা ভালো গুণ আছে, আমি মানুষের চেহারা পড়তে পারি। তোমায় প্রথম থেকেই বুঝেছি তুমি কেমন। তোমায় আমার খুব ভালো লেগেছে। আমার তো ইচ্ছে করছে তোমায় এই বাড়িতেই রেখে দিই। তুমি বলেছো এটাই অনেক। তবে আমি জানি না আমার পরের গন্তব্য কোথায়। বেশি চিন্তা করলে অসুস্থ করবে, বিশ্রাম নাও। আর বেশি কথা না বাড়িয়ে মিষ্টি শুয়ে পড়ে। দিনটা খুব ভালোভাবেই কেটে যায় মিষ্টির। রাতে ঘুমানোর আগে শানু বেগম মিষ্টিকে ডেকে পাঠায়। আন্টি আমায় ডেকেছেন? হ্যাঁ, জি বলুন। তোমার কাজের ব্যাপারে কথা বলতে ডেকেছিলাম। মিষ্টি বেশ খুশি মনে আগ্রহ নিয়ে শানু বেগমের কথায় মনোযোগ দেয়। জি বলুন। ঘরের কি কাজ জানো? রান্না করা, কাপড় কাচা, ঘর গোছানো এবং ঘরের যাবতীয় সব কাজ জানি। মাশাল্লাহ, কিন্তু তোমায় এত কাজ করতে হবে না। সারাদিন তো আমি বাসায় একা থাকি। শুধু আমার পাশে পাশে থেকো আর আমার টুকটাক কাজে সাহায্য করলেই হবে। আচ্ছা আন্টি। তোমায় কত বেতন দিতে হবে? কিছু লাগবে না, টাকা দিয়ে আমি কি করব? শুধু খাবার আর আপনার ঘরের এক কোণে পড়ে থাকতে দিলেই হবে। পাগলি মেয়ে, টাকা লাগবে না কেন? আর ঘরের এক কোণায় থাকতে হবে কেন? তুমি রিয়ার সাথেই থাকবে। টাকা দিয়ে আমি কি করব? এমনি কিছু প্রয়োজন পড়লে আপনাকে বলবো। আচ্ছা, নাস্তা বানাতে পারো? জি আন্টি। আচ্ছা, সকালের নাস্তা তুমি বানাবে। কাল আমরা তোমার হাতের নাস্তা খাবো। ঠিক আছে। মিষ্টি খুশিতে কেঁপে ওঠে। এই বুঝি তার মাথা গোজার জায়গা হয়ে গেল। অমনি শানু বেগমকে সালাম করে বসে মিষ্টি। কি করছো? আপনি আমার জন্য অনেক করেছেন। সত্যি আমি আপনার প্রতি কৃতজ্ঞ। দেখতে তো একদম বাচ্চাদের মতো, কিন্তু কথা বলো মুরব্বীদের মতো। বয়স কত তোমার? 17। হুম, বয়স কম ঠিকই, কিন্তু দুনিয়া তোমায় অনেক কিছু শিখিয়েছে। অনেকটা ম্যাচিওর তুমি। অনেক রাত হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। সকালে তাড়াতাড়ি উঠতে পারো? জি আন্টি, আমার অভ্যেস আছে। নামাজ পড়ো? জি আন্টি। মাশাল্লাহ, যাও। হাসি মুখে মিষ্টিকে রুমে ঢুকতে দেখে রিয়া জিজ্ঞেস করে ওঠে। কি গো, মা কেন ডাকলো তোমায়? আমায় কাজ দিল। মা? কাজ কোথায় পেল? কি কাজ সেটা? ওনার আশেপাশে থাকা। এটা কোনো কাজ হলো? বেতন কত দেবে? বেতন লাগবে না। লাগবে না? তুমি একটা বোকা মেয়ে। টাকা দিয়ে আমি কি করব? জমাবে? বলা তো যায় না কখন কি প্রয়োজন পড়ে। আন্টির কাছেই না হয় জমা থাকুক, কিছু প্রয়োজন পড়লে তখন ওনাকে বলবো। আচ্ছা যাই হোক, তুমি তাহলে কোথাও যাচ্ছ না? সেটাই তো মনে হচ্ছে। সকালে সবার আগে ঘুম থেকে উঠে নামাজ শেষ করে রান্নাঘরে চলে যায় মিষ্টি। শানু বেগম তখনও নিজের রুমে নামাজের পাটিতে বসে। ধীরে ধীরে সকালের আলো ফুটলে তিনি রান্নাঘরের দিকে পা বাড়ান। রান্নাঘরে প্রবেশ করে দেখেন মিষ্টি আগে থেকেই রান্নাঘরে এবং নাস্তাও ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। তুমি কখন এলে? নামাজ শেষে এলাম। আমায় ডাকলে না যে? আপনি তসবিহ পড়ছিলেন, তাই ভাবলাম বিরক্ত না করি। কি বানালে নাস্তা? রুটি, আলু ভাজি আর চা। আমরা তো এসব খাই না। শানু বেগমের কথায় মিষ্টি একটা ধাক্কা খেয়ে ওঠে। আরে ভয় পেও না, আমরা এটাই খাবো। মামুন রুটি আর আলু ভাজি বেশ পছন্দ করে। অমনি মিষ্টির মলিন মুখে আবার হাসি ফুটে ওঠে। রিয়াকে ডাকনি? সে তো ঘুমোচ্ছে। প্রতিদিন ওকে তোমার সাথে নিয়ে উঠবে, একদম অলস্যে। আচ্ছা। ওকে উঠিয়ে নিয়ে আসো। নাস্তা বানানো শেষ করে মিষ্টি রিয়াকে ঘুম থেকে জাগিয়ে তোলে। এই রিয়া ওঠো, আন্টি ডাকে। কেন? নাস্তা করতে। আরো পরে বা খাবো। আন্টি বলছে ঝাড়ু নিয়ে আসতেছে। হ্যাঁ। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে রিয়া ফ্রেশ হতে চলে যায়। চলে এলে যে? রিয়া কোথায়? মুখ ধুয়ে আসতেছে। আচ্ছা, এই চাটা মামুনকে দিয়ে আসো। আমি? হ্যাঁ, কেন? কোনো সমস্যা? না আন্টি, কি যে বলেন, উনি উঠে গেছেন? একটু আগে আমি ডেকে এসেছি, উঠে গেছে হয়তো। আচ্ছা দিন, আমি দিয়ে আসি। নাও। চায়ের কাপ হাতে নিয়ে মিষ্টি মামুনের রুমের দিকে পা বাড়ায়। হাতটা কেমন যেন কাঁপছে। এই বুঝি চায়ের কাপটা পড়ে যাবে। কেন যেন মামুনের রুমের দিকে যেতেই মিষ্টি ঘামতে শুরু করে। কাঁপতে কাঁপতে মামুনের রুমে প্রবেশ করে মিষ্টি। এখনো বিছানা ছেড়ে ওঠার নাম নেই। আন্টি বলল উঠে গেছে। চাটা কি রেখে চলে আসবো নাকি নাকি ডেকে উঠিয়ে আসবো? নয় ছয় ভাবতে ভাবতে চাটা টেবিলে রেখে মিষ্টি আবার শানু বেগমের কাছে ফিরে আসে। চা দিয়েছো? জি আন্টি।
অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। না, ঘুমাচ্ছে দেখলাম। দেখো কাণ্ড, ডেকে তুললে না কেন? যদি বকা দেয়? বকবে না, বলবে যে আমি তোমাকে পাঠিয়েছে, জলদি যাও। আচ্ছা। এবারও মিষ্টি ধীরে ধীরে মামুনের দিকে পা বাড়ায়। ভয়ে ভয়ে মামুনের পাশে এসে মামুনকে আস্তে করে ডেকে ওঠে, কিন্তু মামুনের কোনো সাড়া শব্দ নেই। প্রায় 5 মিনিট ধরে মামুনকে ডেকে চলেছে, মামুনের ওঠার কোনো নাম নেই। পেছন থেকে রিয়া এসে মিষ্টিকে বলে ওঠে, যেভাবে ডাকতেছো নিজের আওয়াজ কি নিজে শুনতে পাচ্ছ? ভাইয়া কিভাবে শুনবে? আওয়াজ বের হচ্ছে না গলা দিয়ে। দেখো কিভাবে ওকে ওঠাই। মিষ্টি একপাশ হয়ে দাঁড়ায়, আর রিয়া গিয়ে মামুনকে ধাক্কা দিয়ে ঘুম থেকে ওঠায়। ওর বলছে এক্ষুনি। কি হয়েছে? কয়টা বাজে এখন? কয়টা? 7:30। কি? 8:30 আমাকে অফিসে পৌঁছাতে হবে, আর তুই এখন ডাকছিস? মিষ্টি সে কখন থেকে তোকে ডাকছে, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিস কেন? কোনো হুঁশ আছে তোর? ও কেন ডাকবে? মা কই? আম্মুই ওকে পাঠিয়েছে তোকে ডাকতে। অনেকক্ষণ হয়ে গেল মিষ্টি এসেছে, তাই আম্মু আমাকে পাঠালো। এখন ওঠ। এই শোনেন, আমার ঘুম একটু গাঢ়, কারো ডাকে আমার ঘুম ভাঙে না। পরে কখনো ডাকতে আসলে আমাকে হালকা ধাক্কা দিয়েন। আচ্ছা ভাইয়া। আমি আপনার ভাইয়া হলাম কবে? রিয়া ভাইয়া ডাকে, তাই আমিও ডাকলাম। এই একটার জ্বালায় জীবন শেষ, আর লাগবে না আমার। তুই আয় নাস্তা করতে, তোর নাস্তা আমি বের করছি। হন হন করে রিয়া মায়ের কাছে চলে যায়। মিষ্টিও আস্তে করে রিয়ার পেছন পেছন ফিরে যায়। বাহ, আমার প্রিয় খাবার। কিভাবে আজ আমার কথা মনে হলো মা? আমি না, মিষ্টি বানিয়েছে। কি হলো? সে আমাদের মেহমান, তুমি তো দেখি তাকে কাজে লাগিয়ে দিয়েছো। আরে আমি রান্নাঘরে ঢোকার আগে দেখি সে নাস্তা বানিয়ে বসে আছে। এই যে শুনেন, আপনার কোনো কাজ করতে হবে না, আপনি আমাদের মেহমান, কোনো কাজ করবেন না। আমি তো কাজের বিনিময়ে পারিশ্রমিক নিব। কিসের কাজ? কিসের পারিশ্রমিক? কাল না সে বলল সে কাজের খোঁজে এখান থেকে চলে যাবে, তাই তাকে কাজ দিলাম। তার আর যাওয়া লাগবে না, এখানেই থাকুক। কই যাবে সে? তা বুঝলাম, কিন্তু মায়ের কথার ওপর মামুন আর কোনো কথা বলল না। রিয়া সারাদিন শেষে বিকেলে স্কুল, কোচিং, প্রাইভেট শেষে সন্ধ্যায় বাসায় ফেরে। মামুনও অফিস শেষে সন্ধ্যায় বাসায় ফেরে। এদিকে শানু বেগম সারাদিন ঘরে একা, তাই মিষ্টি সারাদিন ওনার সাথেই সময় কাটায়। মিষ্টিকে পেয়ে তার একাকিত্ব অনেকটাই ঘুচে গেছে। ধীরে ধীরে মিষ্টি এই পরিবারেরই একজন সদস্য হয়ে যায়। সবাই মিষ্টিকে খুব পছন্দ করে। এলোমেলো ঘরটা এখন পুরো সাজানো গোছানো। এভাবে প্রায় 2 মাস কেটে যায়। মিষ্টিকে এখন আর কেউ পর ভাবে না। রিয়া আর মিষ্টি দুজন খুবই ভালো বন্ধু। তুই আমার জন্য আর কখনো চকলেট, আইসক্রিম, চিপস এসব আনবি না। বোনের মুখে এটা শুনে মামুন বেশ অবাক হয়। কেন? আমার বোনও কি কোনো কারণে আমার উপর রাগ করছে? হ্যাঁ। কি করলাম আমি? আমার জন্য এসব নিয়ে আসিস। ওই মেয়েটা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। একদিন আমায় কি বলে জানিস? কি? আমি বললাম আমার থেকে চিপস নিয়ে খেতে, কিন্তু সে বলল এসব কিছু খাওয়ার কোনো ইচ্ছে তার নেই। আর বলে তোমার ভাইয়া তোমায় কত ভালোবাসে, সবসময় রাগি মুখে থাকলেও তোমার সামনে সে সবসময় হাসি মুখ করে রাখে। সব ভুলে গেলেও তোমার জন্য এসব নিয়ে আসতে বলেন না। আমার খুব ইচ্ছা আমারও নিজের একজন মানুষ হবে। আর যাই হোক, সেও আমার কথা সবসময় মনে রাখবে। সব ভুলে গেলেও আমার কথা ভুলবে না। প্রতিদিন আসার সময় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। জানিস, তার জন্য আমার আফসোস হয়। মেয়েটা আসলেই খুব একারে। তার সামনে আমার জন্য আর কিছুই আনবি না। আমি নিব না। এতে আমার দোষ কোথায়? দোষ হলো ওর সামনে আমাকে এসব দেওয়া। আচ্ছা, কাল থেকেই লুকিয়ে দিব। লাগবে না। যদি দিতেই হয় তাহলে আমার জন্য যা আনবি, মিষ্টির জন্য সেটা আনবি। সে খুব খুশি হবে। বাব্বা, আচ্ছা আনবো। এখন খুশি? কিন্তু আবার কি? আর একটা কাজ করতে পারবি? কি কাজ? পারবি কিনা বল। না শুনেই? হুম আচ্ছা শুনবো। এদিকে আয়, কানে কানে বলবো। বাপরে, কি এমন কথা আল্লাহ জানে। রিয়া আজ স্কুলে না গিয়ে বসে বসে টিভি দেখছে। মিষ্টি পেছনে এসে দাঁড়িয়ে রিয়াকে উদ্দেশ্য করে বলে, আজ স্কুলে যাবে না? না, ভালো লাগছে না। শরীর খারাপ করেছে? না না, এমনি যেতে মন চাইছে না। কিছু বানিয়ে দিব, খাবে? এদিকে এসো তো, বসো এখানে। হুম। এসব তোমার কাজ? আমার কাজ কি? কোনো কাজ নাই। আমার সাথে এক জায়গায় যাবে? যাব। কোথায় সেটা জিজ্ঞেস করবে না? কোথাও যাওয়ার সুযোগ মিলছে, এটাই তো অনেক। তাই? কখন যাবে? বিকেলে। আচ্ছা ঠিক আছে। বিকেলে রিয়া সেজেগুজে মিষ্টিকে একটা
নিজের জামা পরিয়ে তৈরি করে দেয়। রিয়া, কোথায় যাচ্ছিস? আমার এক বান্ধবীর বাসায়। মিষ্টিকে সাথে নিচ্ছিস যে? একা তো, তাছাড়া ও তো সারাদিনই বাসায় থাকে, তাই ভাবলাম ওকে একটু ঘুরিয়ে আনি।